ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই বার্তা পেয়ে সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। ভোটের এই হাওয়ায় কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাবে সবগুলো সংসদীয় আসনে। আজ সারাদিন আছে সংসদীয় আসন 10, দিনাজপুর 5-এ। স্বাগত জানাচ্ছি সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন ফুলবাড়ী উপজেলার এনসিপির প্রধান সমন্বয়কারী। কথা বলবো, জানার চেষ্টা করব এই দিনাজপুর 5 আসনটিতে এনসিপির অবস্থান। স্বাগত আপনাকে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। যদি আমি বলি, এই রাজনৈতিক দলটি হচ্ছে একেবারেই নতুন দল, তরুণদের নিয়ে গঠন করা দল। এনসিপি কতটা গ্রহণযোগ্যতা আছে এই আসনটিতে? ধন্যবাদ জানাই ডিবিসি নিউজকে। আসলে আপনারা সকলে অবগত আছেন, এনসিপি তারুণ্য নির্ভর একটি দল। যখন কিনা 28শে ফেব্রুয়ারি 2025 আমাদের দলটি গঠন হয়েছে, তারপর থেকে কিন্তু আমরা মাঠঘাটে ছুটে বেরিয়েছি এবং আমরা কিন্তু কৃষক, শ্রমিক, জনতা যারা রয়েছে তাদেরকে আমাদের দলের মেসেজ পৌঁছে দিয়েছি। যেহেতু আমরা একটা ফ্যাসিবাদী সরকার ব্যবস্থার বিলুপের মধ্যে দিয়ে আমাদের দলটা গঠন করেছি এবং আমরা অধিকার আদায়ের মঞ্চে দাঁড়িয়ে কিন্তু আমাদের দলটা গঠন হয়েছে। সেদিক থেকে আমরা বাংলাদেশের যে আপামর জনতা রয়েছে, বিশেষ করে দিনাজপুর 5 আসনে 10 লক্ষের উপর মানুষের যে বসবাস, সেই 10 লক্ষ মানুষের কাছে নির্বিঘ্নে আমরা পৌঁছে যাচ্ছি এইভাবে যে আমরা সরকার কর্তৃক যে প্রদেয় যে সুযোগ সুবিধাগুলো রয়েছে, সেটা কৃষকের জন্য, একজন শ্রমিকের জন্য কিংবা একজন পেশাজীবী মানুষের জন্য সেই অধিকারটুকু কিভাবে তারা পেতে পারেন সেই লক্ষ্যে কিন্তু আমরা কাজ করছি এবং জনগণের যথেষ্ট সাড়া আমরা পাচ্ছি। যেহেতু আমাদের তারুণ্য নির্ভর একটি দল, আমাদেরকে তারা সাদরে গ্রহণ করছে, আমাদের জন্য তারা দোয়া করছে। কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখি, সবচেয়ে যে বিষয়টা আমাদেরকে আবেগপ্রবৃত্ত করছে সেটা হচ্ছে তারা যেহেতু জানে যে আমরা আন্দোলন করতে জানি এবং অধিকার আদায় করতে জানি, তারা কিন্তু নির্বিঘ্নে তাদের অসুবিধার কথাগুলো আমাদেরকে জানাচ্ছে এবং আমাদের কাছে তারা প্রত্যাশা করছে যে আগামীর বাংলাদেশ তরুণদের দ্বারাই নির্মাণ করা সম্ভব। এই আসনটিতে কাকে যোগ্য হিসেবে দেখতে যাচ্ছেন বিশেষ করে এনসিপির পক্ষ থেকে? আপনাকে জানিয়ে রাখি, আমাদের যে জুলাই পদযাত্রা ছিল, সেই জুলাই পদযাত্রায় আমার এই দিনাজপুরের ফুলবাড়িতে বিগত 4ই জুলাই আমার দলের যে আহ্বায়ক নাহিদ ইসলাম, তিনি কিন্তু আমাদের ডাক্তার আব্দুল আহাদ, যিনি কিনা একজন নিউরোসার্জন ঢাকা মেডিকেল কলেজের, তাকে কিন্তু এখানকার প্রার্থী অর্থাৎ দিনাজপুর 5 আসনের প্রার্থী হিসেবে ঘোষণা করে গেছেন। সেক্ষেত্রে তার কাছ থেকে বা তিনি আসলে কতটুকু কাজ করতে পারবেন এই আসনটি সাধারণ মানুষের জন্য, যেটা আগে পূর্বে কখনো হয়নি, বা কি ধরনের নতুন প্রতিশ্রুতি নিয়ে আসতে পারেন তিনি? সকলে জ্ঞাতার্থে জানিয়ে দিয়ে রাখি, আমাদের এই দিনাজপুর 5 আসনে কিন্তু একজন ব্যক্তি প্রায় 38 বছর এখানে রাজত্ব করে গেছেন এবং কতটা ফ্যাসিবাদী ব্যবস্থা তিনি এখানে চালু করেছেন সেটা হয়তো সরজমিনে না দেখলে আপনি বিশ্বাস করতে পারবেন না। সেদিক থেকে একজন তরুণ হিসেবে ডাক্তার আব্দুল আহাদ কিন্তু তার যেহেতু তিনি আমাদের হেলথ উইং এর প্রধান, তিনি সবার আগে যে কাজটা করছেন যে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এবং আমার এই ফুলবাড়ী উপজেলা যে হেলথ কমপ্লেক্স, পার্বতীপুর উপজেলা যে হেলথ কমপ্লেক্স, সেখানে যে সকল স্বাস্থ্যসেবা নিশ্চিত করা প্রয়োজন সেগুলো ঠিক মতো আছে কিনা। মানুষ কিন্তু আপনি জানেন যে একটা হেলথ কমপ্লেক্সে যাওয়া মাত্র বিভিন্ন দালালের উৎপাদ আমরা লক্ষ্য করি, সেগুলো দূরীকরণে কিন্তু আমরা কাজ করছি তার নির্দেশে এবং খুব ইন্থুজিয়াস্টিক একজন মানুষ ডাক্তার আব্দুল আহাদ। সেদিক থেকে কিন্তু তিনি দেখছেন যে সকল মেশিনগুলো দ্বারা রোগ নির্ণয় হয় আমাদের এই হেলথ কমপ্লেক্সগুলোতে, সেগুলো চালু আছে কিনা। আমরা দেখেছি বিগত সরকারগুলো যারা যেভাবে ক্ষমতায় এসছেন তারা কিন্তু অনেক দামি দামি মেশিন কিনেছেন, কিন্তু সেগুলো চালু ছিল না। কেন চালু ছিল না? বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারগুলো একটা প্রভাব লক্ষ্য করেছি। তো এই ব্যাপারটা যাতে করে আর না হয়, সাধারণ মানুষ যেন স্বাস্থ্যসেবা পায় এবং সেটা নির্বিঘ্নে পায়, অল্প মূল্যে পায়, সেদিক থেকে তিনি সর্বক্ষণ খোঁজখবর রাখছেন। সেক্ষেত্রে বিএনপি রয়েছে, জামাত রয়েছে, এই আসনটিতে কতটা চ্যালেঞ্জ হতে পারে? যেহেতু একদম নতুন একটি দল নির্বাচনে অংশ নিচ্ছে, সেক্ষেত্রে কতটা চ্যালেঞ্জ হতে পারে? অনেক চ্যালেঞ্জিং। আপনি জানেন যে জামাত এবং বিএনপির প্রতিষ্ঠা হয়েছে, দীর্ঘ একটা রাজনৈতিক পটভূমি তাদের রয়েছে এবং আমাদের 1 বছরও পূর্তি হয়নি। জামাতের যারা রয়েছে তারাও মাঠে ঘাটে কাজ করছে, জনগণের অধিকার আদায়ের জন্য কাজ করছে। বিএনপির যারা রয়েছে তারাও কিন্তু অনেক বড় একটি সংগঠন, তাদের অনেকগুলো অঙ্গ সংগঠন রয়েছে, তাদেরকে মোকাবেলা করতে আমাদের অনেকটা বেগ পেতে হচ্ছে এবং একই সাথে আমরা যেটা লক্ষ্য করছি যে তারা যেরকম ভাবে বিভিন্ন কর্মসূচি রাখছে, আমাদের দলের কর্মসূচি আমরা হয়তো অতগুলো রাখতে পারছি না, যেহেতু আমাদের নির্বাচনী রোডম্যাপের থেকে আমাদের বড় যে গুরুত্বপূর্ণ বিষয়টা সেটা হচ্ছে যে আমরা যে ফ্যাসিস্ট সরকারকে বিদায় করেছি এবং সেই সাথে কিন্তু সেই সরকারের কিন্তু যারা আমলা রয়েছিল, ওই সরকারকে এস্টাবলিশ করার জন্য যারা কাজ করেছে, তাদের কিন্তু এখনো বিচার হয়নি। আপনি জানেন যে এই বিচারগুলো নিয়ে কিন্তু আমাদের কাজ এবং আমরা কিন্তু সংস্কারে বিশ্বাস করছি, সংস্কার নিয়ে আমরা কাজ করছি। একটা প্রশ্ন করবো, উত্তর দেবেন ছোট করে। সেক্ষেত্রে এই যে ব্যক্তি বা দল এনসিপি কে বেছে নেবে না ব্যক্তিকে বেছে নেবে, ছোট করে? অবশ্যই আমি বলবো যে আমার দলকেই বেছে নেবে,
কারণ আমি মনে করি যে একজন ব্যক্তি কিন্তু একজন প্রতিষ্ঠান হয়ে উঠতে পারেন। সেই থেকে আমরা সবসময়ের জন্য আমার দলের আহ্বায়ক সহ যারা অন্যান্য কেন্দ্রীয় বর্গরা রয়েছেন তারা সবসময় বলেন যে আপনাকে একটা প্রতিষ্ঠান হয়ে গড়ে উঠতে হবে, তবেই কিনা আপনি একটা জনগণের জন্য কাজ করতে পারবেন। সেই থেকে আমি মনে করি আমার দলকেই প্রাধান্য দেওয়া উচিত। সেক্ষেত্রে সনাতন ধর্মাবলম্বীরা কতটা বেছে নেবে আপনাদেরকে? আপনাকে জানিয়ে দিয়ে রাখি, আমরা যখন প্রথম এই ফুলবাড়িতে আমাদের প্রোগ্রাম করেছিলাম এনসিপির ব্যানারে, প্রথম প্রোগ্রামটাই কিন্তু আমরা করেছিলাম আমার 1 নম্বর এলিওর ইউনিয়নের দাসপাড়া নামক একটি গ্রামে। তারা কিন্তু সনাতন ধর্মাবলম্বী এবং তাদেরকে আমরা ওই সময়টাতে, আপনি জানেন যে 5 আগস্ট পরবর্তী সময়গুলোতে অনেকে ভয়ে ভয়ে দিন কাটাচ্ছিল, তাদের অধিকার নিশ্চিত করার লক্ষ্যে কিন্তু আমরা কাজ করেছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন। পরবর্তী সংবাদ দুপুর 2টায় থাকছে ভিন্ন কোনো রাজনৈতিক দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মী কি ভাবছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে সেসব বিষয়। সঙ্গে থাকুন CSRM DBC ইলেকশন এক্সপ্রেসের।